বোলপুর থেকে উত্তরে 5 মাইল পেরোলেই ঘন এক জঙ্গল, হেতাল বন। মানুষজনের মুখে শোনা যায় নামটা এসেছে এক মেয়ের নাম থেকে। কে সেই মেয়ে, কেমন করে তার নামের সাথে বনের নাম জুড়ল কেউ স্পষ্ট জানে না। শুধু জানে এই বনে রাত হলেই কিছু একটা হাঁটে। মানুষ না, জন্তু না, কিন্তু কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। বাতাস থেমে যায়, ঝিঝি পোকারা চুপ করে যায়, আর হঠাৎ গন্ধ আসে। পচা ফুল আর রক্তের মিশ্রিত এক বিকট গন্ধ। গ্রামের লোকেরা সেই গন্ধ পেলেই দরজা জানলা বন্ধ করে দেয়। তাদের মুখে একটা প্রবাদ, যেদিন চাঁদ রক্ত হয় হেতাল তখন ফেরে। রথতলা নামক একটা গ্রাম ছিল হেতাল বনের পাড়ে। এই গ্রামে একসময় ধান চাষি এক পরিবার ছিল, হরিদাস গাঙ্গুলি, তার মেয়ে হেতাল আর স্ত্রী কুন্তলা। হেতাল নামটা শুনতে একটু অন্যরকম হলেও শোনা যায় মেয়েটির জন্মের সময় হরিদাস গাঙ্গুলির উঠোনে এক ছোট্ট গাছের জন্ম হয়েছিল, আর সেটা ছিল হেতাল গাছ। গাছটি ছিল হরিদাসের খুব প্রিয়, তাই গাছটির নাম অনুসারেই মেয়ের নাম দিয়েছিল হেতাল। হেতাল ছিল গ্রামে সবার চোখের মণি। হাসলে মনে হতো যেন গাছের পাতা কাঁপছে হাওয়ায়। কিন্তু সৌন্দর্যের মতোই ছিল তার দুর্ভাগ্য। সেই সময় গ্রামে এক জমিদার এসেছিল, নাম রুদ্রনাথ চৌধুরী। শহরের লোক, নেশাখোর, নিষ্ঠুর। তার চোখ পড়েছিল হেতালের উপর। হেতাল তখন মাত্র 17। রুদ্রনাথ লোক পাঠালো বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু হরিদাস অস্বীকার করল। জমিদার অপমান সইতে পারেনি। রাতের অন্ধকারে কয়েকজন মাতাল সাঙ্গুপাঙ্গু নিয়ে হরিদাসের ঘরে হানা দেয়। রক্ত চাঁদের রাত ছিল সেদিন। চাঁদের আলো লালচে, হাওয়ায় ধান ক্ষেত দুলছে, দূরে কুকুর ডাকছে। পুরো গ্রাম তখন ঘুমিয়ে। শুধু হরিদাসের উঠোনে সেই দানবের হট্টগোল। গ্রামের অলিগলি জুড়ে শুধু হরিদাসের চিৎকার শোনা গিয়েছিল, আমার মেয়েকে ছুঁয়ো না, তারপর শোনা গিয়েছিল হেতালের গলা, চিৎকার, কান্না, আর শেষে একটা চুপচাপ নীরবতা। সকালবেলায় গ্রামের লোকরা এসে দেখে ঘর ভাঙা, রক্তের দাগ উঠোনে, আর হরিদাস গলায় দড়ি দিয়ে ঝুলছে। হেতাল নেই। তার দেহও মেলেনি, তার ছায়াও না। তারপর থেকে কেউ সেই বনে ঢুকলে রাতে শোনা যায় মেয়ের কান্না। আর যদি কেউ বেশি এগোয়, তখন বাতাস ঠান্ডা হয়ে যায়। ঘাসের গায়ে শিশির নয়, রক্তের ছাপ দেখা যায়। হেতালের প্রথম শিকার ছিল হরকু দাস। সে জমিদারের লোক। সে একদিন বলেছিল, পেতনি টেতনি কিচ্ছু না, ও মেয়েটা বোধহয় পালিয়ে গেছে। রাতের বেলা হেতাল বনের ধার দিয়ে হরকু ফিরছিল। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল গাছের ডালে, উল্টো ঝুলে, চোখ দুটো উপড়ে নেওয়া, আর মুখ ভর্তি শুকনো হেতাল ফুল। সেদিন থেকেই লোকেরা বনের নাম দেয় হেতাল বন। তবে বেশ কিছু বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন এক বিরল দৃশ্য সবাই দেখতে পেল। চাঁদ লাল ছিল সেই রাতেও। রথতলা গ্রামের পাশের এক বাগানের কুয়ো ছিল। সেটা অনেক পুরনো। সেটা জমিদার বাড়ির নির্দেশ অনুযায়ী ভাঙার কাজ চলছিল। সেখানে এক মন্দির গড়ার কথা হয়েছিল, কিন্তু মিস্ত্রিরা ওই কুয়ো পরিষ্কার করতে গিয়ে দেখতে পেল কুয়োর অনেক গভীরে আবর্জনার তলায় পড়ে আছে একটা কাটা মাথা। হালকা কঙ্কাল বেরিয়ে মাংস পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। আর দেখতে পায় কাটা মাথার পাশে পড়ে আছে এক মেয়ের ছেঁড়া সাদা শাড়ি। তারপর সেগুলো নিয়ে জমিদার বাড়িতে খবর দেওয়া হয়। তারপর সেই কঙ্কাল শাড়ি সব মাটিতে পুঁতে দেওয়া হয় ঠিক কুয়োর পাশে। আজকের দিনে সেই বন ঘিরে তৈরি হয়েছে নতুন রাস্তা, নতুন বাজার। কিন্তু বনের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরনো এক কুয়ো, শুকিয়ে যাওয়া। লোকে বলে রাতে কেউ যদি কুয়োর কাছে যায়,
কুয়োর জলে নাকি ভেসে ওঠে একটা মুখ, হেতালের মুখ। চুল ভাসে, চোখে আগুন, ঠোঁটে মুচকি হাসি। রুদ্রনাথ চৌধুরীর প্রাসাদ একসময় অঞ্চলের গর্ব ছিল। লাল ইটের 3 তলা বাড়ি, চারপাশে বিশাল দালান, শ্বেতপাথরের বারান্দা আর বাগানে চৌকো কুয়োটা, যেখান থেকে নাকি রাত্রে শোনা যেত কারো নিঃশব্দ কান্না। রুদ্রনাথের মৃত্যুর পর প্রাসাদ পড়েছিল পরিত্যক্ত। লোকেরা বলে যেদিন তার দেহ পাওয়া যায় সেদিন থেকেই প্রাসাদের জানলা থেকে ধোঁয়া ওঠে। কেউ জানে আগুনের, কেউ জানে আত্মার। কিন্তু বাস্তবের দুনিয়ায় তো সব গল্পে কেউ না কেউ অবিশ্বাসী থাকে। সেই ভূমিকায় এবার নামলো রুদ্রনাথের নাতি অর্ণব চৌধুরী। অর্ণব শহরে বড় হয়েছে, কলকাতার বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে চাকরি করছে। একদিন ডাক আসে, পুরনো প্রাসাদ সরকারি তালিকায় নাকি অবৈধ সম্পত্তি হিসেবে নথিভুক্ত হতে চলেছে। অর্ণব ভাবে এই প্রাসাদটা বিক্রি করে দিই, না হলে সরকারের হাতে চলে যাবে। বন্ধুদের নিয়ে এক সন্ধ্যায় চলে আসে বোলপুরে। সঙ্গে ছিল তার বাগদত্তা সোহিনী, রিতম আর জিশান। হেতাল বনের রাস্তা পেরোতেই যেন এক অন্য জগতে ঢুকে পড়ল সবাই। গাছগুলো এমন ঘন যে সূর্যের আলো ঢোকে না, কুয়াশা গাঢ়, বাতাসে এক ধরনের পচা ফুলের গন্ধ। জিশান জানলার কাঁচ তুলে দিল। এই গন্ধটা কেমন যেন লাগে ভাই, যেন কেউ ফুল রেখেছে আর তা পচে গেছে। ভয় পাচ্ছ নাকি? না রে, কিন্তু এই বনের গল্প শুনেছি ছোটবেলায়। হেতাল নামের পেতনি নাকি আরে এখানে ঘোরে। ওসব গাঁয়ের গপ্প, আসলে লোকজন ভয় পায় বলেই এইসব বানায়। কিন্তু রিতম জানলার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ নিঃশব্দে হাঁটছে গাছের ছায়ার নিচে। সে ক্যামেরা তুলে একটা ছবি তুলল। ফ্ল্যাশ জ্বলল, আলো ছড়ালো। সবাই দেখল গাছের পেছনে সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ে উঠল। ওরা দেখে একটু চমকে উঠল, কিন্তু বেশি গুরুত্ব না দিয়ে প্রাসাদের দিকেই রওনা দিল। 3 মিনিটের মধ্যেই তারা প্রাসাদে পৌঁছল। প্রাসাদে ঢুকে তারা দেখে ভাঙা দরজা, দেওয়ালে শ্যাওলা, পুরনো ঝাড়বাতি মাকড়সার জালে ঢাকা। ঘরের ভিতরে ধুলো উঠছে, বাতাস ভারী। রিতম ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ছবি তুলছে। সোহিনী একটা পুরনো পিয়ানো খুঁজে পেল। বাজিয়ে দেখার জন্য তাতে হাত রেখে কয়েকটা তাড়িয়ে চাপ দিতেই হঠাৎ সেটা থেকে এক ভয়ানক বেসুরে আওয়াজ বেজে উঠল। তার পরপরই ওপরে থেকে একটা শব্দ শোনা গেল, যেন কোনো ভারী কিছু পড়ে গেল। সবাই দৌড়ে সিঁড়ির দিকে গেল। সিঁড়ির ওপর তাকাতেই ওদের সবার গা শিউরে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখল সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া, চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো জল জল করছে, যেন রক্তচাঁদের আলোয় লাল। ওরা তখন সবাই এক জায়গায় জড়ো হয়ে ভাবতে লাগলো, এটা কে? জমিদার বাড়ির মৃত কোনো পুরনো আত্মা নাকি? লোকমুখে শোনা সেই হেতাল? কে ওখানে? কে আছো? কোনো উত্তর নেই। তারপর ছায়াটা মিলিয়ে গেল অন্ধকারে। রিতম ছবি তুলল। ফ্ল্যাশের আলোয় ছায়াটা উধাও, কিন্তু দেওয়ালে রক্তের দাগ, যেন কেউ আঙুল দিয়ে লিখে রেখেছে, আমি ফিরেছি, আমি আছি। সারা রাত তারা চোখের পাতা এক করতে পারল না। তারা প্রাসাদের এক কোণে আগুন জ্বেলে বসে রইল। অর্ণব, তোমার দাদুর মৃত্যুর সময় কি কেউ কিছু দেখেছিল হেতালের ব্যাপারে? না, দেহটা কুয়োর পাশে পাওয়া গিয়েছিল, মাথাটা আলাদা। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু দিদিমা বলতেন হেতাল। সেই মুহূর্তে প্রাসাদের বাইরে হঠাৎ বজ্রপাত হলো। ঝমঝম করে বৃষ্টি নামলো, আলো নিভে গেল, আর দূর থেকে ভেসে এলো এক মেয়ের হাসি। ওই পথে যেও না,
আগুনটা দপ করে নিভে গেল। ঘরের দেওয়াল থেকে ধোঁয়া উঠছে, কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। রিতম ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখে ঘরের কোণে বসে আছে এক মেয়ে। চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে, হাতে ধরা ভাঙা পিয়ানোর চাবি, ঠোঁটে হাসি। কে তুমি? মেয়েটা মুখ তুলল, আর এক ঝলকে দেখা গেল হেতাল। তার চোখ লাল, চারপাশে পচা ফুলের গন্ধ, আর গলায় কাটা দাগ। সে বলল, আমি হেতাল, রক্ত আমার ঋণ শোধ করবে। তুমি আমায় রক্ত দেবে। তারপর পুরো প্রাসাদ তোলপাড় হয়, সব কিছু ভেঙে ভেঙে পড়তে থাকে। তার মধ্যেই ওই 3 জন চাপা পড়ে যায়। সেই রাতে আগুন ধরে যায় পুরো প্রাসাদে। পরের দিন সকালেই স্থানীয় মানুষের কথায় পুলিশ সেখানে চলে আসে। এসে দেখতে পায় ভস্মীভূত ইটের স্তূপ, কয়েকটা পোড়া গাড়ির অংশ, আর রিতমের ক্যামেরাটা চালু করতেই দেখা যায় ভেতরের শেষ ছবি। এক মেয়ের মুখ অর্ধেক পুড়ে গেছে, কিন্তু চোখ এখনো তাকিয়ে আছে লেন্সের দিকে। সবার দেখেই গা শিউরে উঠল। ভোরের আলো ফুটে গেলেও কিন্তু হেতাল বনের দিকে তাকালে বোঝা যায় না দিন উঠেছে কিনা। ধোঁয়া, কুয়াশার, পচা কাঠের গন্ধে চারিদিক যেন মৃত। পুলিশ প্রাসাদের ভেতর এসে দেখে প্রাসাদের ধ্বংসস্তূপে ছাই আর পোড়া কাঠ, আর সেই ছাইয়ের ভিতরে পড়ে আছে একটা মেয়ে, আধমরা অবস্থায়। তার গায়ে পোড়ার দাগ, ঠোঁট ফাটা, চোখ আধ খোলা। সে সোহিনী, একমাত্র বেঁচে থাকা মানুষ। বাদবাকি 2 জন মারা গেছে। ওদের ধ্বংসস্তূপের মধ্যে খুঁজেই পাওয়া যায়নি। সোহিনীকে নিয়ে ভর্তি করা হলো হাসপাতালে। 3 দিন পর সোহিনীর চেতনা ফিরে পেল বোলপুরের পুরনো হাসপাতালে। ডাক্তার বলল যে সে অদ্ভুতভাবে বেঁচে গেছে। আশেপাশের সব কিছু পুড়ে ছাই, কিন্তু তার শরীরের কিছু অংশ আগুন ছোঁয়নি। জেগে ওঠার পর সোহিনী কিছুই মনে করতে পারছিল না। শুধু একটাই কথা তার মুখ থেকে বের হচ্ছিল, না আমি ওকে দেখেছি। সবাই ভেবেছিল পোড়ার শকে ওর মাথাটা গেছে, কিন্তু ডাক্তাররা খেয়াল করলো সোহিনীর চোখ মাঝে মাঝে লালচে জলজল করছে, ঠিক আগুনের মতো। আর বারবার বলছে প্রাসাদে 4 জন ছিল। এইসব কথাই পুলিশকে জানিয়েছিল ডাক্তাররা। অর্ণবের দেহ পাওয়া যায়নি। রিতম ও জিশানের দেহ পুড়ে যাওয়ায় চিনতে না পারলেও অর্ণবের কোনো চিহ্ন নেই। পুলিশ ধারণা করলো 3 জনের দেহ পাওয়া গেছে। যদি 4 জনই থাকে, সে পুরোপুরি ছাই হয়ে গেছে, আর নইলে হয়তো সে বনের দিকে পালিয়েছে। এদিকে সোহিনী হাসপাতালে শুয়ে শুয়ে বারবার একটাই কথা বলে যাচ্ছিল, ও ও ফিরে আসবে, ফিরে আসবে হেতাল, ওকে নিয়ে নেবে না, ও আমার, ও আমার। রাতে নার্সরা জানালো সোহিনীর ঘর থেকে নাকি অদ্ভুত শব্দ আসে। কেউ নাকি পিয়ানোর সুরে এক মৃত সঙ্গীত বাজায়, আর দেওয়ালে ছায়া পড়ে এক মেয়ের, যে কেবল তাকিয়ে থাকে। এইসব কাণ্ড শুনে হাসপাতালে সবাই বেশ ভীত হয়েছিল। পুলিশ তদন্ত করার জন্য রাতে ওই স্থানীয় এলাকায় গেলে সবাই বলে ওঠে হেতাল বনের কাহিনীর কথা। তখনই সেখান দিয়ে এক সাধু বাবা যাচ্ছিল। তিনি ওদের দিকে তাকিয়ে বলল যে হেতাল বন আবার জেগে উঠেছে, সবাই সাবধানে থাকিস, বলে চলে গেল। সবাই অবাক হয়ে গেল, আবার ভয় পেতে লাগলো। পুলিশ শুনে একটু চিন্তায় পড়ল। রাতের দিকে বন থেকে কালো ধোঁয়া ওঠে, গ্রামের কুকুরগুলো চেঁচিয়ে ওঠে। বাতাসে ভেসে আসে সাদা ফুলের গন্ধ, হেতাল ফুলের গন্ধ। সে রাতে এক চাষি দেখেছিল হাসপাতালে যাওয়ার পথে সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে হাঁটছে। তার মুখ ঢাকা চুলে, হাতে শুকনো ফুল, পায়ে মাটি নেই।
সে যেন ভেসে চলেছে। চাষি ভয়ে চোখ মুখ মুছে আবার তাকাতেই মেয়েটা গায়েব। কিন্তু তার নিজের কপালে ঠান্ডা একটা আঙুলের ছোঁয়া অনুভব করল সে। পরের দিন সকালে তাকে পাওয়া গেল রাস্তার ধারে মৃত অবস্থায়। শরীরে তার আঘাত নেই, শুধু চোখ দুটি আগুনে পুড়ে গেছে। এইভাবে দিনের পর দিন হেতালের ছায়া পেরোতে লাগলো। এদিকে সোহিনীর মধ্যে বদল আসতে থাকলো। একা একা বসে থাকে, চুল খুলে, মৃদু গলায় হেসে ওঠে। একদিন নার্স দেখলো সোহিনী নিজের আঙুল ফাটিয়ে রক্ত বের করে তা দিয়ে দেওয়ালে কিছু লিখছে। ওই পথে যেও না। সেই রাতে হাসপাতালের এক করিডোরে এক ডাক্তার দৌড়ে বেরিয়ে এলো, মুখে আতঙ্ক। সে বলল, আমি দেখেছি মেয়েটার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর তার মুখ অন্য কারো মুখে বদলে যাচ্ছে। সকালে সবাই ঘরে ঢুকে দেখে সোহিনীর বিছানায় শুধু ছাই আর জানলার ধারে রাখা একটা শুকনো হেতাল ফুল। পরের দিন সকালে খবর আসে অর্ণব বেঁচে আছে। বনের দিক থেকে অচেতন অবস্থায় তাকে পাওয়া গেছে, পোড়া শরীর, কাঁধে গভীর আঁচড়ের দাগ। তাকে নিয়েও ভর্তি করা হয় হাসপাতালে। তার জ্ঞান আসতেই সে বারবার বলছিল, ও ফিরে এসেছে, সোহিনী নয়, ও হেতাল। কিন্তু রাতে রুদ্রনাথের পুরনো কুয়ো থেকে ধোঁয়া উঠতে লাগলো আর চাঁদটা রক্ত লাল হয়ে গেল। সেই রাতে হাসপাতালের বিছানায় ঘুমোতে ঘুমোতে অর্ণব স্বপ্ন দেখল যে এক মেয়ে দাঁড়িয়ে আছে কুয়োর ধারে, চুল খোলা, শরীরে আগুনের ছোপ আর ঠোঁটে সেই অচেনা হাসি। সে বলল, তুমি আমার চাহিদার রক্ত, তোমার গায়ে জমিদার বংশের রক্ত বইছে, তোমার শরীরে আমার প্রতিশোধ শেষ হবে। অর্ণব ঘুম ভেঙে চেঁচিয়ে উঠল। দেখে যে তার চেঁচানো শুনে কেউই আসেনি, কিন্তু সে মাথার পাশে তাকিয়ে দেখে যে তার পাশে কেউ বসে আছে। অন্ধকারে মুখ দেখা যায় না, কিন্তু গলার আওয়াজ চেনা। চুপ, আমি তো তোমার সোহিনী। অর্ণব আলো জ্বালল আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখ দুটো আগুনের মতো লাল, তার ঠোঁটে একটুখানি রক্ত, হাতে শুকনো ফুল। সে মৃদু গলায় বলল, হেতালের আত্মা মারা যায়নি। রাত্রিটা নিস্তব্ধ, কিন্তু অর্ণবের ঘরে বাতাস যেন জমে গেছে। হেতাল বা সোহিনী যে এখন দাঁড়িয়ে আছে তার সামনে, তার চোখে এক অচেনা শূন্যতা। চুলগুলো এলোমেলো, তবু তার মুখে সেই পুরনো সোহিনীর ছায়া যে অর্ণবকে ভালোবাসত। কিন্তু সেই মুখের ভেতরে যেন অন্য কেউ হাসছে। আমি তোমার অতীত, তুমি আমার চাহিদার রক্ত বহন করছো অর্ণব। তোমার দাদু রুদ্রনাথ আমার জীবন কেড়ে নিয়েছিল, এখন আমার পালা। তুমি কে? অর্ণব এক পা পিছিয়ে গেল। হঠাৎ সে বুঝল হেতাল শুধু প্রতিশোধ নিতে ফিরে আসেনি, সে একটা চুক্তি সম্পন্ন করতে এসেছে, একটা রক্তের চুক্তি। অর্ণবের মনে পড়ে গেল দিদিমার পুরনো গল্প। রুদ্রনাথের লাল প্রাসাদে এক ঘর ছিল যেখানে কেউ ঢুকতে পারত না। সেই ঘরে হেতালকে আটকে রেখেছিল জমিদার, আর তার মৃত্যুর পর সেই ঘরে কেউ ঢোকার সাহস করেনি। লোকেরা বলে রুদ্রনাথ হেতালকে যৌন নির্যাতন করে হেতালের প্রাণ দিয়ে কোনো কালো তন্ত্র করেছিল, রক্ত দিয়ে আত্মাকে বন্দি করার রীতি। আর তারপর তার দেহ চাপা দিয়েছিল ওই কুয়োর গভীরে। এখন বুঝতে পারছে অর্ণব যে হেতালের আত্মা তার বংশের রক্তে বাঁধা। যতদিন এই রক্ত আছে হেতালও থাকবে। অর্ণব পিছু হটার আগেই মেয়েটা এগিয়ে এলো। সে হাত বাড়িয়ে অর্ণবের গলা ছোল, ঠান্ডা বরফের মতো। তারপর বলল, তোমার রক্ত আমার, তোমার শরীরে আমি পূর্ণ হব। হঠাৎ বাতাস থেমে গেল, জানলার কাঁচ ফেটে গেল। অর্ণবের চোখের সামনে দেওয়ালে হেতালের মুখ, বিছানায় সোহিনীর দেহ, আর দুজনের ছায়া একে অপরের ভেতর মিশে যাচ্ছে।
সে বুঝে উঠতে পারলো না যে সে কি স্বপ্ন দেখছে না দুঃস্বপ্নে বন্দি। সে ভয়ে চোখ বন্ধ করতেই অনুভব করলো গায়ে গরম রক্তের ফোঁটা পড়ছে। চোখ খুলে দেখে তার বুক থেকে রক্ত ঝরছে, আর হেতাল সেই রক্ত নিজের কপালে মাখছে। রক্তের বিনিময়ে মুক্তি। চারপাশের বাতাস ঘূর্ণি তুলল, আলোর ঝলকানি, আর তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রাম জেগে ওঠে এক ভয়ঙ্কর চিৎকারে। সবাই বলে তারা নাকি কাল রাতে দেখেছে রুদ্রনাথের প্রাসাদের জায়গায় এখন শুধু ধোঁয়া, কিন্তু সেই ধোঁয়ার ভেতরে দেখা যায় এক মেয়ে হাঁটছে, চুল খোলা, শরীরে রক্তের ছোপ, ঠোঁটে এক হাসি। লোকেরা বলে যে ও হেতাল নয়, সোহিনীর শরীরের ভেতরে হেতাল ফিরে এসেছে। অনেকদিন পর গ্রামের এক ছেলে দেখতে পায় যে বনের ধারে কুয়োর ওপর বসে আছে সোহিনী অথবা হেতাল। অর্ণবকে তার পাশেই পড়ে থাকতে দেখা যায়, নিস্তেজ, ঠোঁটে রক্ত, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। লোকেরা বলে শেষ রাতে অর্ণব হাসছিল, বারবার বলছিল, আমি তাকে মুক্তি দিলাম, আমি তাকে মুক্তি দিলাম। এরপর 25 বছর কেটে গেছে হেতাল বনের অভিশাপের। রুদ্রনাথের প্রাসাদ এখন কেবলই ধ্বংসস্তূপ, তার জায়গায় ঝোপ জঙ্গল গজিয়ে উঠেছে। গ্রামের নামও এখন মানচিত্রে নেই। লোকেরা একে শুধু বলে হেতাল বন, কিন্তু হেতালের প্রতি মানুষের কৌতূহল চিরকাল অমলিন। এক শরতের সকালে একদল গবেষক এলো সেই বনের ধারে। তাদের নেতা ছিল এক তরুণ অধ্যাপক, ঋদ্ধি চৌধুরী। তার মুখে হালকা দাড়ি, চোখে গাঢ় চশমা, কণ্ঠে দৃঢ়তা। স্থানীয় এক বৃদ্ধ জিজ্ঞেস করল, কিসের খোঁজে যাচ্ছেন বাবু? একটা লোককথার মূল খুঁজতে। হেতাল বনের পেতনি নাম শুনেছেন? ওখানে কেউ যায় না, ওর ছায়া এখনো হাঁটে। যারা গিয়েছে আর ফিরে আসেনি। ঋদ্ধি তবু এগিয়ে গেল। কেউ জানতো না ঋদ্ধির নামের চৌধুরী আসলে কি গোপন রক্ত বহন করছে। সে রুদ্রনাথ চৌধুরীর প্রপৌত্র। ঋষি আর তার সহকর্মী মীরা ও অভিক বনের ভেতর ঢুকল। সন্ধে নামার আগেই তারা পৌঁছে গেল এক ফাঁকা জায়গায়। মাঝখানে পুরনো কুয়ো, চারপাশে শুকনো হেতাল গাছ। তুমি গন্ধটা টের পাচ্ছ? পচা ফুলের গন্ধ। বনের গন্ধই তো। কিন্তু ঋদ্ধির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মাথায় ঝিলিক দিয়ে উঠল পুরনো পারিবারিক স্মৃতি। দিদিমার ঠোঁটে শোনা এক মন্ত্র, এক রক্তের কথা, এক মেয়ের অভিশাপ। কুয়োর ধার ঘেঁষে এসে মৃদু গলায় বলল, হেতাল। বাতাস নিস্তব্ধ। তারপর কোথা থেকে যেন ফিসফিসানি ভেসে এলো, তুমি ফিরেছ, আমার রক্তের উত্তরাধিকারী। মীরার কথায় সবাই ঘুরে তাকালো। ওর চোখ জ্বলছে লাল আলোয়, চুল উঠছে, আর ঠোঁটে হেসে বলছে, তুমি ভেবেছিলে আমি শেষ হয়ে গেছি। ঋদ্ধি স্তব্ধ। সে বুঝতে পারল না যে হেতালের আত্মা আছে। মাটি কাঁপতে লাগলো, কুয়োর জল ফুটতে লাগলো, আর চারপাশে সাদা ফুলের ঝর্ণা। অভিক পালাতে চাইল, কিন্তু হেতাল হঠাৎ করে মীরার মধ্যে প্রবেশ করে হাত বাড়িয়ে তার হাত ধরে তাকে থামিয়ে তার কপাল ছুঁল। এক ঝলকে অভিকের দেহ শুকিয়ে মাটিতে পড়ে গেল, যেন 100 বছরের পুরনো হাড়। ঋদ্ধি হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি কি চাও? মুক্তি, কিন্তু মুক্তি রক্ত ছাড়া আসে না। রাত নামল, চাঁদ রক্ত লাল। ঋদ্ধি নিজের হাত কেটে ফেলল নিজের ইচ্ছায়। রক্ত গড়িয়ে পড়ল মাটিতে। সে কাঁদতে কাঁদতে হেতালকে বলল, যদি আমার রক্তেই তুমি বাধা থাকো,
তবে আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমার বংশ এখানেই শেষ। হেতাল থেমে গেল, তার চোখের আগুন নিভে আসছে, মুখে নরম আলো। ধীরে ধীরে সে কুয়োর ধারে গিয়ে দাঁড়ালো, পেছনে ফিরে তাকালো আর বলল, তুমি আমার রক্ত, কিন্তু তোমার হৃদয়ে করুণা আছে, যা রুদ্রনাথের ছিল না। আমি মুক্ত। হ্যাঁ, আমি এবার সত্যি মুক্তি নেব। আমার রক্তের খেলা এখানে শেষ। চারিদিকে হেতালের কান্নার আওয়াজে পুরো বন কেঁপে উঠল। এক মুহূর্তে তার দেহ ধোঁয়ায় মিলিয়ে গেল, কুয়োর জল হিম হয়ে গেল বরফের মতো। বনের বাতাস শান্ত হলো ধীরে ধীরে। ভোরবেলা বনের মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা মীরা জেগে উঠল, কিছুই মনে নেই। ঋদ্ধি ক্লান্ত মুখে বলল, সব শেষ। হেতাল শান্তি পেয়েছে। তারা এবার শহরের উদ্দেশ্যে ফিরে গেল, কিন্তু যাওয়ার সময় মীরা একবার পেছনে তাকালো। কুয়োর ধারে সূর্যের আলোয় ঝিকমিক করছে একটা সাদা ফুল, হেতাল ফুল, আর বাতাসে ভেসে এলো এক অচেনা মৃদু হাসি। বছর পরে ঋদ্ধি হেতাল বনের অভিশাপ নিয়ে বই লিখল। শেষ পাতায় সে লিখল, ভয় কখনো পুরোপুরি মরে না, সে শুধু রূপ বদলায়, প্রজন্ম বদলে আবার ফিরে আসে। যদি কোনো পূর্ণিমার রাতে হেতাল বনের ধারে হাঁটো, তোমার ছায়া যেন কুয়োর জলে না পড়ে, কারণ ও এখন মুক্ত, আর মুক্ত আত্মা সব সময় কাউকে খোঁজে। এতক্ষণ ধরে শুনছিলেন সিঞ্চিতা সরকারের লেখা হেতাল বনের পেতনি। কেমন লাগলো আপনাদের আজকের উপস্থাপনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী উপস্থাপনা নিয়ে। ততদিন পর্যন্ত ৫ কাহন চ্যানেলের অন্যান্য প্রকাশিত গল্পগুলো শুনতে থাকুন এবং মতামত দিন। আপনারা আর কী গল্প শুনতে চাইছেন সেটাও জানান। আপনাদের এইটুকু সহযোগিতা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। শুভরাত্রি।